আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক প্লেলিস্টের আরেকটা ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা পড়বো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে বিশ্বের প্রাচীন সভ্যতা। তো দেখা যায় নর্মালি বিশ্বের প্রাচীন সভ্যতার অবদান থেকে বিভিন্ন প্রাচীন সভ্যতা থেকে প্রায় প্রশ্ন এসে থাকে, এবং বিগত বছরগুলোতে যখন মেডিকেল এবং ডেন্টালে আন্তর্জাতিক প্রশ্ন চাল ছিল, তখন সেখানে কিন্তু এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন আসতে দেখা গেছে। এমনকি ভার্সিটির পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা। তো আজকের ক্লাসটা করলে তোমাদের জন্য আশা করি এই টপিকটা খুব বেশি ইজি হয়ে যাবে। সো মনোযোগ সহকারে ক্লাসটা করি আমরা, চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বের প্রাচীন সভ্যতা, প্রথমে দেয়া আছে হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। তো মেসোপটেমিয়া সভ্যতার ক্ষেত্রে প্রথম যেই কথাটা আমাদের মনে রাখতেই হবে যে বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা আমরা বলে থাকি মেসোপটেমিয়া সভ্যতাকে। ঠিক আছে, বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটা? মেসোপটেমিয়া সভ্যতা। আচ্ছা, তো এরপরে দেখো এই কথাটাই আবার সেকেন্ড লাইনে বলা আছে যে বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায়। একটা কথা বলে রাখি যে আরটিডিএস এর যত ক্লাস হয় অনলাইনে, সাধারণ জ্ঞানের যত ক্লাস হয়, ইংলিশে যত ক্লাস হয়, সেখানে আমরা আসলে বই ধরে ধরেই পড়াই, বুঝতে পারছো? যেমন আমাদের কিন্তু এই মেডিকেল জিকে আন্তর্জাতিক, ঠিক আছে, এই মেডিকেল জিকে আন্তর্জাতিক বই ধরে ধরে আমরা হচ্ছে পড়াই। ওকে, তাহলে ক্লাসের মধ্যে তোমরা যখন পড়াবো আমরা বই ধরে ধরেই পড়াবো, তোমরা নিজেরা ওই বই থেকেই পড়বা, তাহলে দেখবা হচ্ছে জিনিসটা অনেক বেশি ইজি হয়ে গেছে। তাহলে দেখো বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? মেসোপটেমিয়ায়। এর পরের লাইনে মেসোপটেমিয়া বলতে বর্তমানে কোন দেশকে আসলে বোঝানো হয়ে থাকে? ইরাককে বোঝানো হয়। ওকে, কোন দেশকে আসলে বোঝানো হয়? ইরাককে বোঝানো হয়। আর এই মেসোপটেমীয় অঞ্চল যদি আমরা বলি, যদি অনেকগুলো অঞ্চল নিয়ে আমরা, যদি কয়েকটা দেশ নিয়ে একটা অঞ্চল গঠিত হয়, এই অঞ্চলের কথা বলতে গেলে ইরাক, ইরানের কিছু অংশ, তুরস্কের কিছু অংশ এবং সিরিয়ার কিছু অংশ। তবে যদি শুধুমাত্র একটা দেশের কথা বোঝায় যে মেসোপটেমিয়া সভ্যতায় আসলে কোন দেশটা জড়িত ছিল, অ্যান্সার হবে ইরাক। আর অঞ্চল বললে এরকম অনেকগুলো দেশ চলে আসে। ইরাকটা মেইনলি, সাথে ইরান, তুরস্ক এবং সিরিয়ার কিছু অংশ নিয়ে এই মেসোপটেমিয়া সভ্যতাটা মূলত গড়ে উঠেছিল। তো এই মেসোপটেমিয়া কথাটার অর্থ কি? অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী ভূমি। তাহলে দুইটা নদীর মাঝখানে এই সভ্যতাটা গড়ে উঠছে। সো এই দুইটা নদী কোনটা কোনটা? একটা হচ্ছে দজলা এবং হচ্ছে ফোরাত, অর্থাৎ টাইগ্রিস এবং ইউফ্রেটিস। এই কথাটা মাঝে মধ্যে পরীক্ষায় আসতে দেখা যায় যে কোন দুই নদীর মধ্যখানে মেসোপটেমিয়া সভ্যতাটা অবস্থিত? টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যে। এরপরে দেখো, যেহেতু নদীর মধ্যে, তার মানে কি নদী থেকে মানুষজন জল নিয়ে, পানি নিয়ে তারা সেচ ব্যবস্থাটা চালু করতে পারছিল। এবং মেসোপটেমীয় সভ্যতাটা ছিল একটা কৃষি নির্ভর সভ্যতা, কৃষি এবং সেচ নির্ভর প্রাচীন সভ্যতা। তো এই কথাটা এখানে বলা আছে যে সেচ নির্ভর প্রাচীন সভ্যতা হচ্ছে আমাদের মেসোপটেমীয় সভ্যতা। এই মেসোপটেমীয় সভ্যতাটা আসলে বেশ অনেক দিন যাবৎ ছিল, অনেক বছর যাবৎ ছিল। এই জন্য এটাকে আমরা চারটা পর্যায়ে মূলত ভাগ করতে পারি। তো ভাগ করার ব্যাপারটা আমরা এভাবে মনে রাখি, আসলে শুয়া বেকা। ঠিক আছে, শুয়া বেকা মানে কি? সুমেরীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা এবং ক্যালেডীয় সভ্যতা। তো শুয়া বেকা আসলে মনে রাখার জন্য, বাট যদি তুমি পর্যায়ক্রমিক চিন্তা করো যে কোন পর্যায়ের পরে কোন পর্যায়ে আসছিল, তাহলে প্রথম ছিল সুমেরীয় সভ্যতা। তাহলে তোমার যদি কখনো পরীক্ষায় প্রশ্ন থাকে যে পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কি, সেখানে যদি মেসোপটেমীয় সভ্যতা থাকে, ইটস ওকে। যদি না থাকে, থাকে যদি সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, ক্যালাডীয় সভ্যতা, এগুলো যদি অপশনে থাকে, তখন অ্যান্সার হবে সুমেরীয় সভ্যতা। ক্লিয়ার জিনিসটা? ওকে, এরপরে আসো। তো এই সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায়, এবং আমরা বলে থাকি যে সভ্যতার সূত্রপাত হয় এই সুমেরীয় জাতিগোষ্ঠীর মাধ্যমে। ঠিক আছে, সভ্যতার সূত্রপাত হয় কিসের মাধ্যমে? এই সুমেরীয় জাতিগোষ্ঠীর মাধ্যমে। আচ্ছা, এই সুমেরীয়দের প্রধান অবদান কি? তাহলে খেয়াল করো, যখন একটা শিশু জন্ম নেয় তখন আসলে সে অনেক আদর যত্নে লালিত পালিত হতে থাকে, এবং পরবর্তীতে তার উপর আসলে পড়া লেখাটাকে শেখানোর চেষ্টা করা হয় সবার প্রথমে। ঠিক আছে, এবং যখনই আসলে সে পড়ালেখা করতে শিখে, তখনই সবাই খুশি হয়ে যায়। সো সেম ব্যাপার, যখন মানুষজন তার প্রাচীন সভ্যতা প্রথমবারের মতো গড়ে তুললো, ওই গড়ে তোলার পরপরই তারা বর্ণমালার উদ্ভাবন করে, এবং সেটা হচ্ছে কিউনিফর্ম লিখন পদ্ধতির উদ্ভাবন। তাহলে কিউনিফর্মটা ছিল একদম প্রাচীন একটা লিখন পদ্ধতি, যেটার অবদান সুমেরীয় সভ্যতার। ওকে, তারপর দেখো সুমেরীয় সভ্যতার ক্ষেত্রে মনে রাখতে হবে কি, তারা উন্নত সেচ পদ্ধতির জনক ছিল, এবং এর পাশাপাশি চন্দ্রপঞ্জিকা, জলঘড়ি, এইগুলো আবিষ্কারে তারা অবদান রাখে। আচ্ছা, তো একটা ব্যাপারে আমরা দেখবো যে একটু পরে দেখবো যে পঞ্জিকার প্রচলন হয় আসলে কোন সভ্যতা থেকে। তারা অবদান রাখছে ঠিক আছে, কিন্তু চন্দ্রপঞ্জিকার প্রচলনটা আসলে ওইভাবে ছিল না। তো এটার মানে কি খেয়াল করো, যে উন্নত সেচ পদ্ধতি কৃষি কাজের সাথে সম্পর্কিত। চন্দ্রপঞ্জিকা এটাও কিন্তু অনেকটা কৃষি কাজের সাথে সম্পর্কিত, যে চন্দ্রপঞ্জিকার মাধ্যমে কোন সময়টা আসলে কৃষি কাজের সময়, সেই জিনিসটাকে তারা নির্ধারণ করার চেষ্টা করতো আসলে।
আচ্ছা, এরপরে দেখো কিউনিফর্ম লিপির মাধ্যমে তারা আলটিমেটলি একটা মহাকাব্য লিখে ফেলছে, যেটা হচ্ছে গিলগামেশ মহাকাব্য। তোমরা জানো যে বাংলা মহাকাব্যের জনককে মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে? তো গিলগামেশ এটা সর্বপ্রাচীন মহাকাব্য, সর্বপ্রাচীন একটা লিখিত আমরা বলতে পারি দলিল হিসেবে আমরা এটাকে কল্পনা করতে পারি। এবং এই গিলগামেশ মহাকাব্যের যে লিপি ছিল সেটা কিউনিফর্ম লিপি। কিউনিফর্ম লিপির আবিষ্কারক কারা ছিল? সুমেরীয় সভ্যতা। ওকে, সুমেরীয় সভ্যতার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে চাকার ব্যবহার। চাকা, তো এটা কিভাবে মনে রাখতে পারি? আমরা আগেই বলছি তারা সেচ নির্ভর, তারা কৃষি নির্ভর। তাহলে কি গরুর গাড়ি তো থাকবে, তাই না? গরুর মাধ্যমে কি লাঙল দেয়া হয় আলটিমেটলি, তো গরুর গাড়ি থাকে, গাড়ির হচ্ছে চাকা থাকে। তো সুমেরীয় সভ্যতা, চাকাও কিন্তু সুমেরীয় সভ্যতার একটা উদ্ভাবন। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা মাঝে মধ্যে পরীক্ষায় আসতে দেখা যায়, কিন্তু এই জন্য এতটা এমফাসিস করতেছি এখানে। এবার দেখো ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতার ক্ষেত্রে আমাদের কি কি জিনিস লেখা আছে একটু খেয়াল করো। নাম্বার 1, ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি কে ছিলেন? স্থপতি ছিলেন হাম্মুরাবি। ঠিক আছে, নামটা একটু অদ্ভুত, একটু সুন্দর, অদ্ভুত সুন্দর। সো ব্যাবিলনীয় সভ্যতার প্রথম যদি আমরা বলি স্থপতি কে ছিলেন? হাম্মুরাবি। তো হাম্মুরাবির মেইন ইম্পর্টেন্ট কথা কোড অফ হাম্মুরাবি। এই কোড অফ হাম্মুরাবি মানে কি? কোড বলতে আমরা কি বুঝি? কোড বলতে আমরা বুঝে থাকি একটা লিখিত একটা জিনিস অথবা সংকেত, এই টাইপের আর কি। সো এই কোড অফ হাম্মুরাবি ছিল একটা আইন, যেটাকে বলা হয় হাম্মুরাবির আইন। বুঝতে পারছো? সো পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন হয় এই ব্যাবিলনীয় সভ্যতাকে, যেটাকে আমরা বলে থাকি কোড অফ হাম্মুরাবি। তাহলে এই জিনিসটা পরীক্ষায় আসে যে লিখিত আইনের প্রবর্তন হয় কোন সভ্যতায়? ব্যাবিলনীয় সভ্যতায়। কোনটা সেটা? কোড অফ হাম্মুরাবি। এই হাম্মুরাবিটাকে ব্যাবিলনীয় সভ্যতার জনক বা স্থপতি। এবং এই ব্যাবিলনীয় সভ্যতাটাই কিন্তু সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন করছিল, মনে থাকবে। আর যদি বলে এখান থেকে যদি বলে কিওয়ার্ড কোনটা কোনটা, মনে রাখতে হবে পঞ্জিকার কথা এবং মনে রাখতে হবে এই হাম্মুরাবির কোড অফ হাম্মুরাবির কথা। আর সুমেরীয় থেকে মনে রাখতে হবে সেচের কথা এবং চাকার কথা মেইনলি। আচ্ছা ফাইন, এবার আসো আমরা আসবো অ্যাসিরীয় সভ্যতায়। তো অ্যাসিরীয় সভ্যতা যখনই আমরা পড়ি তখনই আমাদের অস্ত্র কথাটা চলে আসে। সো অ্যাসিরীয় অস্ত্র এমনি মনে থাকবে। সো অ্যাসিরীয় সভ্যতা সর্বপ্রথম লোহার অস্ত্র ব্যবহার করে। সর্বপ্রথম তারা এই যুদ্ধবিদ্যা, অস্ত্র এবং হাতিয়ার তৈরি আসলে এই সভ্যতার মেইন অবদান। তো একটা জিনিস খেয়াল করো, সুমেরীয় সভ্যতা চাকা নিয়ে গবেষণা করছিল, তারা চাকা আবিষ্কার করছিল, রাইট? তো চাকা তো একটা বৃত্তাকৃতির একটা গঠন। তো অ্যাসিরীয় সভ্যতা কি করছিল? বৃত্তকে সে 360 ডিগ্রিতে মূলত ভাগ করছিল। তো চিন্তা করো, পৃথিবী আসলে গোলক, এটা তো 3D আর বৃত্ত তো আছে 2D। তো আমরা চিন্তা করি ওইরকমই যে বৃত্ত হচ্ছে 360 ভাগ করলে অ্যাসিরীয়রা, তার মানে পৃথিবী তো অক্ষাংশ আছে, দ্রাঘিমাংশ আছে। সো এই জিনিসটাও আবিষ্কার করছে কারা? এই অ্যাসিরীয় সভ্যতারা। তো পৃথিবীকে প্রথম অক্ষাংশ দ্রাঘিমাংশে ভাগ করে কারা? অ্যাসিরীয়রা। যেহেতু তারা আলটিমেটলি অস্ত্র শস্ত্র নিয়ে কাজ করছিল, লোহার অস্ত্রের প্রচলন করছিল, এই জন্য তারা আলটিমেটলি সামরিক রাষ্ট্র গঠন করতে পারছিল। ক্লিয়ার জিনিসটা? তাহলে অ্যাসিরিয়ার ক্ষেত্রে মেইন ইম্পর্টেন্ট জিনিস পরীক্ষায় আসে এই বৃত্তকে 360 ডিগ্রিতে কে ভাগ করছে, এটা বেশিরভাগ সময় পরীক্ষায় আসতে দেখা যায়। আর সাথে মনে রাখবে অ্যাসিরিয়া মানে হচ্ছে অস্ত্র। এবার আসবো ক্যালেডীয় সভ্যতা। তাহলে দেখো এই যে সু আ ব্যাকা পড়তেছি আমরা, সুমেরীয়, অ্যাসিরীয়, ব্যাবিলনীয় আর ক্যালেডীয়। এখন আমরা কিন্তু মেসোপটেমীয় সভ্যতার মধ্যেই আছি, রাইট? যদি পরীক্ষায় আসে পৃথিবীর প্রাচীন সভ্যতা কোনটা, মেসোপটেমীয় থাকলে ইটস ওকে। যদি থাকে সুমেরীয় সভ্যতা, অ্যান্সার হবে কিন্তু সুমেরীয় সভ্যতা। এবার আসো ক্যালেডীয় সভ্যতা। এই ক্যালেডীয় সভ্যতা গড়ে উঠেছিল ব্যাবিলন শহরকে কেন্দ্র করে এবং এই জন্য এটাকে বলা হয় নতুন ব্যাবিলনীয় সভ্যতা। এই ক্যালেডীয় সভ্যতার স্থপতি ছিলেন রাজা নেবুচাঁদ নেজার। এবং এই রাজা নেবুচাঁদ নেজারের ক্ষেত্রে প্রধান অবদানটা ছিল তার এই ব্যাবিলনের শূন্য উদ্যান অথবা ঝুলন্ত উদ্যান। এটা বারবার পরীক্ষায় আসে যে শূন্য উদ্যান আসলে কোন সভ্যতার অবদান? ক্যালেডীয় সভ্যতার অবদান। তো ক্যালেডীয় কথা তোমার যখনই আসে মুখের মধ্যে চলে আসবে ক্যালেন্ডার। ক্যালেডীয় মানে ক্যালেন্ডার। তাহলে ক্যালেন্ডারে কি থাকে? দিন থাকে, তারিখ থাকে, রাইট? সো ক্যালেডীয়রা সপ্তাহকে তারা 7 দিনে ভাগ করছিল এবং প্রতিদিনকে তারা 12 জোড়া ঘন্টায় ভাগ করছিল। ক্লিয়ার জিনিসটা? তাহলে তারা ক্যালেন্ডার নিয়ে কাজ করছে, তার মানে সপ্তাহকে তারা 7 দিনে ভাগ করছে, একদিনকে তারা 12 জোড়া ঘন্টায় মূলত ভাগ করছে। আর এই ক্যালেডীয়দের প্রধান দেবতা হচ্ছে জুপিটার। ওকে, তাহলে ক্যালেডীয় সভ্যতা থেকে মেইনলি যদি পরীক্ষায় আসে এই যে স্টার মার্ক দিয়ে রাখছি ভাইয়া, দেখো নেবুচাঁদ নেজার এবং এই ক্যালেন্ডারের ব্যাপার স্যাপারটা আমাদের পরীক্ষায় আসতে দেখা যায়। তো আশা করি তোমরা মেসোপটেমিয়া সভ্যতা থেকেই বেশিরভাগ সময় মাঝে মধ্যে প্রশ্ন আসতে দেখা যায়। সো খুব ভালোভাবে এই টপিকটা আমাদের শেষ করতে হবে আসলে। এবার আসো আমরা মিশরীয় সভ্যতা নিয়ে পড়াশোনা করব। মিশরীয় সভ্যতার ক্ষেত্রে আমাদের কি মনে করতে হবে যে মিশরীয় সভ্যতাটা গড়ে উঠছিল কোন নদীর তীরে? সবাই জানো এটা
নীল নদের তীরে হচ্ছে গড়ে উঠেছিল, ঠিক আছে। এবং এই নীল নদের তীরে নীল নদটা আসলে কোত্থেকে উৎপত্তি লাভ করছে, ঠিক আছে, ভিক্টোরিয়া জলপ্রপাত থেকে নীল নদটা উৎপত্তি লাভ করে ভূমধ্য সাগরে পতিত হয়েছে। তোমরা এই প্লেলিস্টের মধ্যে নদ নদীর উৎপত্তি স্থল পতন স্থল এই সংক্রান্ত একটা ভিডিও আছে, সেখানে দেখে নিতে পারো। সেখানে নীল নদের পাশাপাশি অন্যান্য আরো ইম্পর্টেন্ট যে নদ নদী আছে সেটা নিয়ে আলোচনা করছি। তাহলে দেখো এই মিশরীয় সভ্যতাও যেহেতু নীল নদের তীরে গড়ে ওঠে, তার মানে তারাও হবে একটা কৃষি নির্ভর সভ্যতা। ওকে, তো পরীক্ষায় আসে অনেক সময় যে নগর সভ্যতার সূচনা হয় কখন। নগর শব্দটা আসছে নাগরিক থেকে, নগর মানে নগর থেকে আসছে হচ্ছে নাগরিক। তো এই নগর সভ্যতার সূচনা ঘটে সর্বপ্রথম কোথায়, মিশরে ঘটে। ওকে, তো আমরা যখন দেখছিলাম যে সর্বপ্রথম লিখন পদ্ধতি ছিল কিউনিফর্ম, যেটা ছিল সুমেরীয়দের আবিষ্কার, তেমনি আমাদের মিশরীয়দের একটা আবিষ্কার ছিল। মিশরীয়দের আবিষ্কার কোনটা, মিশরীয়দের আবিষ্কার হচ্ছে এই হায়ারোগ্লিফিক লিপি। হায়ারোগ্লিফিক বা পবিত্র লিপি, এটা হচ্ছে মিশরীয়দের লিখন পদ্ধতির নাম। ওকে, মিশরকে নীল নদের দান বলে অভিহিত করেছেন কে, হেরোডোটাস। তিনি মিশরকে নীল নদের দান বলে উল্লেখ করেন কে, হেরোডোটাস। মিশরের সবচেয়ে বড় পিরামিড কোনটা, ফারাও খুফুর পিরামিড। এগুলো মাঝে মধ্যে পরীক্ষায় আসতে দেখা যায়, এই জন্য ভাইয়া একটু পাশে স্টার মার্ক দিয়ে রাখতেছেন আর কি। সবগুলো তো আর বেশি ইম্পর্টেন্ট না, মেইন যে জিনিসগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে সেগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এই জন্য বারবার তোমাদেরকে বলি কি, বারবার তোমরা বিগত বছরের মেডিকেল, ডেন্টাল, বিসিএস, ঢাকা ভার্সিটি, অন্যান্য ভার্সিটির প্রশ্নগুলো হচ্ছে সলভ করবা। তো আমাদের এই বইয়ের মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে, কনসেপ্টও দেয়া আছে, সাথে হচ্ছে তোমাদের আলটিমেটলি আমাদের যত প্র্যাকটিস তোমাদের করা দরকার সবকিছু এটা দেয়া আছে। আন্তর্জাতিক বইটা খুব একটা আমরা বড় করি নাই, পাতলাই রাখছে যাতে তোমরা পড়ে শেষ করতে পারো, বুঝতে পারছো? আচ্ছা, তো এই হচ্ছে কথা। এবার আসি এই বইটা কিভাবে তোমরা পেতে পারো। আসলে আমরা আরটিডিএস এর অনলাইন কোর্সে যারা আছে তারা বইগুলো অর্ডার করতে পারতেছে, এর পাশাপাশি আরো 15 সেট বই আছে আমাদের, ঠিক আছে। আর যারা রোড টু ডিএমসি এর সাথে অফলাইনে যুক্ত আছে, ঢাকা ব্রাঞ্চে, ময়মনসিংহ ব্রাঞ্চে কিংবা আরটিডি এবং অ্যাচিভের যে এক্সাম ব্যাচটা রান হচ্ছে দেশের 15টা এক্সাম সেন্টারে, সেখানে যারা অ্যাডমিট হচ্ছে তারাও কিন্তু বইগুলো কালেক্ট করতে পারতেছে। ওকে, সো অনলাইনে তুমি যদি আরটিডিএস এর সাথে জয়েন থাকো তাহলেও কালেক্ট করতে পারবা, যদি রোড টু ডিএমসি এর সাথে অফলাইনে জয়েন থাকো সেক্ষেত্রে তুমি কালেক্ট করতে পারবা। ওকে, তাহলে মিশরীয়রা কাগজ তৈরি করতো কি দিয়ে, কাগজ তৈরি করতো প্যাপিরাস অথবা নলখাগড়া জাতীয় গাছের কাণ্ড থেকে। এবার তোমাকে একটু আমি আগের দিকে ফিরে আনি, চলো। ক্যালেডীয় সভ্যতার কথা বলছিলাম। সো ক্যালেডীয় সভ্যতা ক্যালেন্ডার নিয়ে কাজ করছিল। তারা সপ্তাহকে 7 দিনে ভাগ করলো, একদিনকে 12 জোড়া ঘন্টায় ভাগ করলো। মিশরীয় সভ্যতা কি করলো, তারা 30 দিনে 1 মাস করলো, 12 মাসে 1 বছর করলো। তো তোমরা জানো যে দিনের পরে আলটিমেটলি আসবে মাস, মাসের পরে আসবে হচ্ছে বছর। সো মাস এবং বছর নিয়ে কাজ করছে কারা, আমাদের মিশরীয়রা মূলত কাজ করছে। সো এই জিনিসটা বারবার পরীক্ষায় আসতে দেখা যায় মেইনলি। ওকে, এই জন্য এটা একটু ভালো মতো খেয়াল রাখবা। আচ্ছা, মিশরের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য হচ্ছে গিজার অতুলনীয় স্ফিংস। ওকে ওকে ফাইন। এবার আসো আমরা চলে আসবো কোথায়, চলে আসবো হচ্ছে গ্রিক সভ্যতার মধ্যে। গ্রিক সভ্যতা খেয়াল করো তাহলে, এই গ্রিক সভ্যতার ক্ষেত্রে প্রধান জিনিসটা কি, তারা আসলে কোন কোন সাগরের তীরে ছিল, ভূমধ্য সাগর, ইজিয়ান সাগর, অ্যাড্রিয়াটিক সাগর বা অডিয়াটক সাগর এরকম বলা হয়। তো এই জন্য গ্রিক সভ্যতাটাকে আসলে সাগরীয় সভ্যতা বলা হয়েছে। একটু আগে দেখছিলাম আমরা মেসোপটেমিয়া সভ্যতা, যেটা ছিল টাইগ্রিস এবং ইউফ্রেটিস এই দুইটা নদীর মাঝখানে, রাইট। আর মিশর ছিল হচ্ছে নীল নদের তীরে। আর এদিকে আমাদের গ্রিক সভ্যতাটা সাগরের তীরে গঠিত হয়েছিল, এই জন্য এটাকে বলা হয় সাগরীয় সভ্যতা। ওকে, তো এই যে গ্রিক সভ্যতা, এই গ্রিক সভ্যতার ক্ষেত্রে দুইটা নগর রাষ্ট্রের কথা আমাদের খুব মাথায় রাখতে হয়, একটা হচ্ছে স্পার্টা আর একটা হচ্ছে অ্যাথেন্স। সো এই স্পার্টা এবং অ্যাথেন্স এই দুইটা কিন্তু আলাদা দুইটা কিওয়ার্ড, এবং এখান থেকে পরীক্ষায় আসে, কি আসে পরীক্ষায় দেখতেছি আমরা। তাহলে প্রথমত আমরা মাথায় রাখবো যে স্পার্টা এবং অ্যাথেন্স এই দুইটা কি, এই দুইটা হচ্ছে আমাদের গ্রিক সভ্যতার দুইটা নগর রাষ্ট্র। ওকে, এখন এই সংক্রান্ত কি কি জিনিস আসে একটু আমরা দেখি, চলো। এই যে অ্যাথেন্স, এই অ্যাথেন্স ওয়ার্ডটা মেইনলি রিলেটেড গণতন্ত্রের সাথে, আর স্পার্টা ওয়ার্ডটা রিলেটেড কিসের সাথে, সামরিক দিক দিয়ে বা হচ্ছে যুদ্ধ বিগ্রহের দিক দিয়ে। এই কথাটা মাথায় রাখতে হবে। ওকে, একটু আগে দেখবো কি টাইপের প্রশ্ন আসে। এবার দেখো, গ্রিক দার্শনিক সক্রেটিসের ছাত্র ছিলেন প্লেটো, প্লেটোর ছাত্র ছিলেন এরিস্টটল, এবং এরিস্টটলের ছাত্র ছিলেন আলেকজান্ডার। ওকে, তাহলে গ্রিক দার্শনিক সক্রেটিসের ছাত্র ছিলেন প্লেটো, প্লেটোর ছাত্র ছিলেন কে, এরিস্টটল, এরিস্টটলের ছাত্র ছিলেন কে, আলেকজান্ডার। এবার দেখো
তাহলে এই প্রশ্নটা ডিরেক্ট একবার একটা ভার্সিটির বিগত বছরের প্রশ্ন ছিল, যে সভ্যতা নীল নদের তীরে গড়ে ওঠেনি, কোনটা গড়ে ওঠে নাই, ওই অপশনগুলো দেওয়া ছিল, সাথে দেওয়া ছিল গ্রিক সভ্যতা। সো অ্যান্সার হবে গ্রিক সভ্যতা। গণতন্ত্রের সূতিকাগার হচ্ছে গ্রিস। প্রাচীন গ্রিসে প্রথম গণতন্ত্রের সূচনা হয় অ্যাথেন্সে। আর সামরিক নগর রাষ্ট্র ছিল হচ্ছে স্পার্টা। তাহলে একটু পুরনো পড়ায় আমরা ফিরে যাই, যদি একটু রিক্যাপ করি যে প্রথম নগর রাষ্ট্র কোনটা, ঠিক আছে, যদি বলা হয় যে প্রথম নগর রাষ্ট্র কোনটা, তখন এটা ছিল কিন্তু মিশরীয় সভ্যতা। এরপরে আসছে কোনটা, প্রথম সামরিক নগর রাষ্ট্র কোনটা, তখন অ্যান্সার কিন্তু হচ্ছে স্পার্টা। আর গণতন্ত্রের সূচনা হয় কোথায়, গ্রিক সভ্যতায়, স্পেসিফিক্যালি বলতে গেলে অ্যাথেন্সে। ক্লিয়ার? এই জন্য অ্যাথেন্সের সাথে আমাদের গণতন্ত্রের ব্যাপারটা রিলেটেড। সো গ্রিসের গণতান্ত্রিক নগর রাষ্ট্র কোনটা, অ্যাথেন্স। ওকে ফাইন। তো এতক্ষণ পর্যন্ত আমরা আরেকটা জিনিস দেখি, যে সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র কে অঙ্কন করছে গ্রিকরা। এবার একটু থামি আমরা। দেখো গ্রিকরা কিন্তু আসলে সাগরে তারা চলাচল করত, যেহেতু অনেকগুলো সাগরের তীরে এই গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল, তারা কিন্তু সাগরে চলাফেরা করত, এবং গ্রিক সভ্যতায় আমরা নাবিক খুঁজে পাই, কিছু নাবিক খুঁজে পাই। এবার তুমি একটু খেয়াল করো, তারা পৃথিবীর মানচিত্র অঙ্কন করছে। পৃথিবী সংক্রান্ত আমরা আরেকটা ব্যাপার কিন্তু অন্য একটা জায়গায় পড়ে আসছিলাম, ঠিক আছে? কোন জায়গায় সেটা? সেটা হচ্ছে অ্যাসিরীয় সভ্যতায়, বা অস্ত্র। অ্যাসিরীয় মানেই তো অস্ত্র, তারা লোহার অস্ত্রের প্রচলন করছিল, যুদ্ধ বিগ্রহে তারা পারদর্শী ছিল, এবং আমরা দেখছিলাম অ্যাসিরীয়রা বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করছিল, তাই না? আচ্ছা, আর এই সাথে আমরা মনে রাখছিলাম কি, তারা পৃথিবীটাকে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে ভাগ করছে। সো এই জিনিসটা একটু কনফিউজিং। প্রথম পৃথিবীর মানচিত্রকে অঙ্কন করছে গ্রিকরা, আর পৃথিবীকে অক্ষাংশে আর দ্রাঘিমাংশে কে ভাগ করছে? অ্যাসিরীয় সভ্যতা। মনে থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট। এবার আসো, প্রাচীন গ্রিসের অন্ধ মহাকবির নাম ছিল হোমার। এই হোমার ছিলেন ইলিয়ড এবং ওডিসি এই দুইটা মহাকাব্যের রচয়িতা। ওইদিকে প্রথম মহাকাব্য ছিল গিলগামেশ মহাকাব্য, যেটা ছিল একদম প্রাচীন সভ্যতা, সুমেরীয় সভ্যতার অবদান, কিউনিফর্ম লিপিতে যেটা লেখা ছিল। এবং গিলগামেশ মহাকাব্যের আসলে লেখককে সেটা আমরা জানি না, অজানা। আর হোমার তো ইলিয়ড এবং ওডিসি মহাকাব্যের রচয়িতা, এটা তোমরা জানো। গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন সফোক্লিস, একটু দেখে রাখলা। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? এটা তুরস্কে অবস্থিত। সো যেগুলো বিভিন্ন পরীক্ষায় মাঝে মধ্যে আসে, ইম্পর্টেন্ট খুব বেশি, সেগুলো ভাইয়া স্টার মার্ক দিয়ে রাখতেছে, ওগুলা ভালো মতো দেখে রাখবা। হেলেনীয় সভ্যতা বলা হয় কাকে? গ্রিককে বলা হয়ে থাকে হেলেনীয় সভ্যতা বলা হয়ে থাকে। আচ্ছা ফাইন, এবার আসো আমরা কোনটা পড়বো এখন। এখানে বিভিন্ন দেবতার কথা বলা আছে, এটা এত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট দেখে রাখতে পারো তোমরা। সিন্ধু সভ্যতার মধ্যে আমরা একটু আসি। সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতার ক্ষেত্রে আমরা এখন চলে আসছি ভারতীয় উপমহাদেশে, আমরা এখন উপমহাদেশে চলে আসলাম। তো এই যে সিন্ধু সভ্যতা, এই সিন্ধু সভ্যতার আসলে কোথায় গড়ে উঠছিল? তারা কিন্তু পাঞ্জাবের সিন্ধু নদের তীরে গড়ে উঠছিল। তো সবার প্রশ্ন, এই সিন্ধু সভ্যতার আসলে কোনটা কোনটা অবস্থিত? দুইটা আমরা এখানে নগর রাষ্ট্র পাই, একটা হচ্ছে হরপ্পা আর একটা হচ্ছে মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতা মানেই দুইটা নগর রাষ্ট্র, একটা হরপ্পা আর একটা মহেঞ্জোদারো। তো এই হরপ্পা কোথায়, মহেঞ্জোদারো কোথায়? খেয়াল করো, হরপ্পা হচ্ছে পাঞ্জাবের মন্টেগোমারি জেলায়, ঠিক আছে? হরপ্পা কোথায়? পাঞ্জাবের মন্টেগোমারি জেলায়। আর মহেঞ্জোদারো হচ্ছে পাকিস্তানের লারকানা জেলায়। এই দুইটা ফার্স্টে আমাদের মাথায় আনতে হবে, যে হরপ্পা কোথায়, মহেঞ্জোদারো কোথায়। মহেঞ্জোদারো পাকিস্তানের লারকানা জেলায়, আর হরপ্পা অবস্থিত কোথায়? মন্টেগোমারি জেলায়। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, এবার দেখো, যেহেতু তারা সিন্ধু নদের গড়ে উঠছিল, অবশ্যই তারা কিন্তু কৃষি নির্ভর সভ্যতায় ছিল, এবং তারাও ছিল একটা নগর সভ্যতা, এবং উপমহাদেশের সবচেয়ে পুরাতন কিন্তু সিন্ধু সভ্যতা। উপমহাদেশের সবচেয়ে পুরাতন সভ্যতাটা ছিল কোনটা? সিন্ধু সভ্যতা। সো প্রশ্নে কিন্তু তোমাকে অনেককেই কনফিউজ করার জন্য স্যার কিন্তু দিতেই পারেন যে উপমহাদেশের প্রাচীন সভ্যতা কোনটা। সো তুমি মেসোপটেমিয়া সভ্যতা দেখলা, সিন্ধু সভ্যতা দেখলা, অ্যান্সার কিন্তু আসলে কোনটা? সিন্ধু সভ্যতা। এই জন্য পরীক্ষার সময় সবার আগে ইম্পর্টেন্ট হচ্ছে প্রশ্নটা ভালো মতো পড়া, ঠিক আছে? প্রশ্নটা মনে মনে ভালো মতো দুইবার পড়ে নিবা, তাহলে দেখবা প্রশ্নের শেষে যদি না থাকে, অথবা যদি কোনো কনফিউজিং কোনো কিওয়ার্ড থাকে, সেই জিনিসটা তোমার হচ্ছে নজরে পড়বে। এবং এই যে ব্যাপারগুলা, এগুলো অনেক বেশি ডিফারেন্স ক্রিয়েট করে দেয়। ওকে, সো এডমিশন টেস্ট পরীক্ষা, মেডিকেল এডমিশন টেস্ট পরীক্ষা মাত্র 0.25 এর ব্যবধানে তুমি ছিটকে যেতে পারো। এই অল্প কিছু, মানে নগণ্য কিছু মার্কসের জন্য তুমি ছিটকে যেতে পারো। এই ব্যাপারটা যেন না হয়, এই জিনিসটা মাথায় রাখার জন্য আমাদের কি করতে হবে? পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে প্রশ্নটা খুব ভালো মতো পড়তে হবে, যে কোনো জিনিসের ক্ষেত্রে, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, ইংলিশ হোক, জিকে হোক, সব ক্ষেত্রে।
ওকে, আচ্ছা, তাহলে দক্ষিণ এশিয়ার প্রথম নগরায়নটা কোন নদীর তীরে হয়েছিল? সিন্ধু নদীর তীরে হয়েছিল। এবং এই সিন্ধু সভ্যতাটা আসলে কোন যুগের? এটা হচ্ছে ব্রোঞ্জ যুগের। এখন ব্রোঞ্জ যুগ বলতে কি বোঝায়? ব্রোঞ্জ যুগ বলতে আমরা বুঝে থাকি আসলে ধরো 2500 খ্রিস্টপূর্ব, বিসি মানে বিফোর ক্রাইস্ট আমরা বলতে পারি আর কি, মানে যীশু খ্রিস্টের জন্মের আগে বলা হয়ে থাকে 2500 বিসি থেকে 500 বিসি, অর্থাৎ 500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত আমাদের হচ্ছে ব্রোঞ্জ যুগ। আর এর পরে 500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 400 খ্রিস্টাব্দ, ঠিক আছে, 400 খ্রিস্টাব্দ, যেমন এখন এটা কিন্তু খ্রিস্টাব্দ চলতেছে, ঠিক আছে, 2000 কত খ্রিস্টাব্দ, 2025 খ্রিস্টাব্দ। তো 400 খ্রিস্টাব্দ এই যুগটাকে বলা হয়ে থাকে লৌহ যুগ। ক্লিয়ার জিনিসটা? এই জিনিসটাকে বলা হয় লৌহ যুগ। আর ওই যুগটা ছিল হচ্ছে তাম্রযুগ বা ব্রোঞ্জ যুগ। ওকে, ফাইন। জিনিসটা বললাম আমরা। এই সিন্ধু সভ্যতার সাথে মিল আছে কোন সভ্যতার? সুমেরিয়া সভ্যতার মিল আছে। এটা আবিষ্কৃত হয় 1922 সালে, একবার পরীক্ষায় আসছিল, ভার্সিটির পরীক্ষায়। এবং আবিষ্কার করেন কে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, জন মার্শাল এবং দয়ারাম সাহনি। রাখাল দাস, জন মার্শাল, দয়ারাম সাহনি। ঠিক আছে, রাখাল, মার্শাল, সাহস তার অনেক, সাহনি। ওকে, এই হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতা, মনে রাখতে হবে। ঠিক আছে, যদি বলে সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি? মেসোপটেমিয়া সভ্যতা। না থাকলে সুমেরিয়া সভ্যতা। উপমহাদেশের প্রাচীন সভ্যতা কোনটি? তখন হবে সিন্ধু সভ্যতা। এবার আসো রোমান সভ্যতার মধ্যে আমরা চলে আসি। রোমান সভ্যতা। তো রোমান সভ্যতার ক্ষেত্রে একটা জিনিসই বেশিরভাগ সময় আসে যে রোমান সভ্যতার সবচেয়ে শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? জুলিয়াস সিজার। তার একটা উক্তি আছে, ভিনি ভিডি ভিসি, এলাম, দেখলাম এবং জয় করলাম। তো এই জুলিয়াস সিজার থেকে প্রশ্ন আসতে পারে রোমান সভ্যতার। ওকে, এবার আসো, রোমানদের ভালোবাসার দেবী হচ্ছেন ভেনাস। মেইনলি আসে রোমান সভ্যতার নিদর্শন হচ্ছে কলোসিয়াম। যেমন আমি যদি আবার একটু রিক্যাপ করি, যে বেবিলনের শূন্য উদ্যান, এটা কোন সভ্যতার অবদান? ক্যালেডীয় সভ্যতার অবদান, রাজা নেবুচাঁদনেজার, রাইট? আচ্ছা, তারপরে যদি বলে, এই যে যদি বলে কলোসিয়ামটা কোন সভ্যতার অবদান, বা নাট্যশালা কোন সভ্যতার অবদান? রোমান সভ্যতার অবদান। আর ওদিকে তোমরা কিন্তু একটু আগে পড়ে আসছো কোথায়, যেমন পৃথিবীর প্রথম লিখিত আইন প্রবর্তন হয় কোন সভ্যতায় বলো তো? কোড অফ হাম্বুরাবি, অর্থাৎ বেবিলনীয় সভ্যতায়। হাম্বুরাবি, হাম্বুরাবি বেবিলনীয়। ওকে, এই ব্যাপারগুলো বারবার একটু রিভিশন দিবা, এই জন্য ভাইয়া বারবার বলতেছে, যাতে এই ক্লাসটা দেখার সময় তোমাদের ক্লাসে পড়াটা ক্লাসেই মুখস্থ হয়ে যায় ইনশাল্লাহ। এবার আসো চৈনিক সভ্যতা। এই চৈনিক সভ্যতা, এই সভ্যতাটা গড়ে উঠছিল তোমরা জানো যে হুয়াংহো এবং ইয়াং সিকিয়াং নদীর তীরে। এশিয়ার সবচেয়ে দীর্ঘ নদী বলা হয়ে থাকে মূলত এই ইয়াং সিকিয়াংকে। ওকে, সো এই চীন সভ্যতাটা হুয়াংহো এবং ইয়াং সিকিয়াং নদীর তীরে গড়ে উঠেছিল। আচ্ছা, ওকে। তারপরে দেখো, চীনের সবচেয়ে প্রভাবশালী দার্শনিক ছিলেন কনফুসিয়াস। এবং এই বইটার কথা আমি মনে করি যে আশা করি সবাই জানো, আসলে যারা এই অনলাইন জগতে আছে, এই আর্ট অফ ওয়ার নিয়ে অনেক মাঝে মধ্যে কথাবার্তা হয়। সো এই আর্ট অফ ওয়ার, এই বইটার রচয়িতা ছিলেন সানজু। ঠিক আছে, এই সানজু ছিলেন বিখ্যাত একজন চীনের দার্শনিক। ঠিক আছে, চৈনিক দার্শনিক আমরা বলতে পারি। ওকে, এবার আসো হিব্রু সভ্যতা। হিব্রু সভ্যতা ফিলিস্তিনের জেরুজালেম নগরীকে কেন্দ্র করে মূলত গড়ে ওঠে এবং এই হিব্রু জাতি বর্তমানে ইসরায়েলে বসবাস করে থাকে। এবং সত্যি কথা বলতে এই হিব্রু জাতি বলা হয়ে থাকে কি, তারা কুরআনে খুবই, আমরা বলতে পারি, অভিশপ্ত একটা জাতি। বুঝতে পারছো? যেখানেই তারা গেছে সেখানেই তারা ঝগড়া ফ্যাসাদ সৃষ্টি করছে। এবং আমরা দোয়া করি যে ফিলিস্তিনের ভাই বোনদের আল্লাহ রহমত বর্ষণ করুক। এইটাই তো আসলে করতে হবে, রাইট? এটা ছাড়া তো আমাদের আর তেমন কিছু করার নাই। যাদের তেমন কিছু করার নাই তারা ওকে নামাজের সময় দোয়াটা করতে হবে, মাস্ট। আচ্ছা, তো সিনাই উপদ্বীপ, এই সিনাই উপদ্বীপটা কোথায় অবস্থিত? এই সিনাই উপদ্বীপটা হচ্ছে মিশরে অবস্থিত। সিনাই উপদ্বীপটা কিন্তু মিশরে অবস্থিত। এরকম আরেকটা জিনিস পরীক্ষায় আসতে পারে যে গোলান মালভূমি কোথায় অবস্থিত? মনে রাখবা যে গোলান মালভূমি কোথায় অবস্থিত? সিরিয়ায় অবস্থিত। ওকে, গোলান মালভূমি সিরিয়ায় অবস্থিত। ওকে, তো এই দুইটা জিনিস কেন বললাম? কারণ আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল যখন, এই আরব ইসরায়েল যুদ্ধ হওয়ার সময় তারা মিশরের সিনাই উপদ্বীপ, সিরিয়ার গোলান মালভূমি এগুলো দখল করে ফেলছিল, দখল করার চেষ্টা করছিল। ঠিক আছে, এই জন্য এই জায়গাগুলো ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় মাঝে মধ্যে আসতে দেখা যায়।
এই জন্য বললাম যে গোলান মালভূমিটা সিরিয়ায় অবস্থিত, সিনাই উপদ্বীপটা মিশরে অবস্থিত। আচ্ছা, এবার দেখো অন্যান্য কিছু সভ্যতা, যেমন পারস্য সভ্যতা। এই পারস্য সভ্যতাটা আসলে ইরানকে কেন্দ্র করে গড়ে উঠছে। পারস্য মানেই হচ্ছে ইরান। তো এই ব্যাপারটা অনেকে হচ্ছে ভুল করো, যে পারস্য মানে হচ্ছে ইরান, ওকে, আর ওটা হচ্ছে ফরাসি মানে হচ্ছে ফ্রান্স, ওকে। ফার্সি মানে কি? ফার্সি ভাষা, এটা কিন্তু ইরানের, রাইট? তো এই কথাগুলো একটু মাথায় রাখবা। পারস্যের ধর্মের নাম হচ্ছে জরথুস্ট্রবাদ। এবার আসো ফিনিশীয় সভ্যতা। এই ফিনিশীয় সভ্যতা এটা লেবাননে গড়ে উঠছিল, ঠিক আছে। ফিনিশীয় সভ্যতা কোথায়? ফিনিশীয় সভ্যতা হচ্ছে লেবাননে গড়ে উঠছিল। আচ্ছা, তো এই যে ফিনিশ, তো চিন্তা করো তুমি যখন আসলে পড়াশোনা করা শুরু করছো তখন থেকে আমরা ফিনিশ, রাইট? পড়াশোনার বোঝা মাথায় চেপে বসছে। সো ফিনিশ হয়ে গেলাম বর্ণমালা উদ্ভাবনের পরে। সো প্রথম বর্ণমালা উদ্ভাবন করে কারা? ফিনিশীয়রা। এজন্য ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান কোনটা? আসলে বর্ণমালা উদ্ভাবন। এবং এই ফিনিশীয় নাবিকরা রাতে জাহাজ চালাতো তারা দেখে, তারা অনেক দক্ষ নাবিক ছিল, বলা হয়ে থাকে ফিনিশীয় সভ্যতার নাবিকরা অনেক দক্ষ নাবিক ছিল। ইনকা এবং মায়া, এই তিনটা যেই সভ্যতা আছে, ইনকা সভ্যতা, মায়া সভ্যতা এবং অ্যাজটেক সভ্যতা, এই তিনটা সভ্যতা মেইনলি কোথায় অথবা কোন মহাদেশ সেন্ট্রিক ছিল, এই জিনিসটাই পরীক্ষায় আসে। যেমন ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকায়। সো দক্ষিণ আমেরিকা কোনটা ভাইয়া? ওই যে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলি, বলিভিয়া, এই দেশগুলা যেই মহাদেশে, অর্থাৎ বলতে পারো সহজে, তোমরা দেখবা যে ম্যাপে আমেরিকার ঠিক নিচেই হচ্ছে দক্ষিণ আমেরিকা। আমেরিকাটা হচ্ছে উত্তর আমেরিকার একটা দেশ, ঠিক আছে। যে কোনো একটা ম্যাপের উপরের দিকটাকে বলা হয় উত্তর এবং নিচের দিকটাকে আমরা বলে থাকি হচ্ছে দক্ষিণ। ক্লিয়ার? আচ্ছা, সো উত্তরে উত্তর আমেরিকা এবং দক্ষিণে হচ্ছে দক্ষিণ আমেরিকা। তো এই দক্ষিণ আমেরিকায় কিন্তু ইনকা সভ্যতা গড়ে উঠছে। আর মায়া সভ্যতা, মতে মায়া মতে মধ্য, এই মাঝখানেটা হচ্ছে মধ্য আমেরিকা, বুঝতে পারছো? তো এই মায়া সভ্যতাটা গড়ে উঠছে হচ্ছে মধ্য আমেরিকায় বা মেক্সিকোতে আমরা বলতে পারি। ওকে, এবার আসো অ্যাজটেক সভ্যতা। অ্যাজটেক এটা মেক্সিকো, এটাই ছিল অ্যাজটেক সভ্যতার কেন্দ্র। সো মেক্সিকো, মধ্য আমেরিকা, এইটার সঙ্গে দুইটা সভ্যতার আমাদের অংশ পাইছি আমরা। একটা হচ্ছে মায়া, মতে মধ্য আমেরিকা, মতে মেক্সিকো, সব মনে থাকে। আজকে এটা মনে রাখতে হবে। সো অ্যাজটেকটাও কিন্তু মেক্সিকোতেই অবস্থিত। আর ইনকা, ইনকা হচ্ছে আমাদের এই দক্ষিণ আমেরিকায় অবস্থিত। ওকে, দক্ষিণ আমেরিকা পেরুতে এই সভ্যতাটা গড়ে উঠছিল। এবারও সেখানে রেনেসা নিয়ে কথা বলা হয়েছে। রেনেসা মানে ইউরোপের একটা, আমরা বলতে পারি, সাংস্কৃতিক আন্দোলন, যেটাকে বলা হয় পুনর্জাগরণ। ওকে, যেটা হচ্ছে পুনর্জাগরণ। অর্থাৎ এই যুগে মানুষজন আসলে যে সাহিত্য অথবা চিত্রকর্ম, এই ব্যাপারগুলোর মধ্যে একটা পুনর্জাগরণ, অথবা আমরা বলতে পারি যে মানুষের মানবিক দিকটা, অথবা মানুষের একদম যে পার্সোনাল একটা পরিচয় তার আছে, তার যে একটা আবেগ আছে, এই ব্যাপারগুলো ফুটে উঠছিল এই রেনেসার মাধ্যমে। এবং এই রেনেসার সময়কালটা ছিল 1300 থেকে 1600 সালে। এটা শুরু হয় ইতালির ফ্লোরেন্স নগরীকে কেন্দ্র করে, ইতালির ফ্লোরেন্স নগরীকে কেন্দ্র করে। ওকে, এই জিনিসটা পরীক্ষায় আসে, যেটা আমি স্টার মার্ক দিয়ে রাখলাম। তো এই রেনেসার বরপুত্র বলা হয় নিকোলা ম্যাকাইভেলিকে, রেনেসার অগ্রদূত বলা হয় লিওনার্দো দা ভিঞ্চিকে। ওকে, রিফরমেশন ওয়ার্ডটা কিসের সঙ্গে রিলেটেড? এটা আসলে খ্রিস্টানদের দুইটা ধর্মের ধারা, একটা হচ্ছে ক্যাথলিক, একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। ক্যাথলিক ধারাটা অনেক প্রাচীন, অনেক দিন আগে থেকে প্রচলিত। আর এরপরে যে ধারাটা প্রোটেস্ট্যান্ট, সেটা নিয়ে আসছেন মার্টিন লুথার। তিনি ছিলেন একজন জার্মান ধর্মযাজক। এবং প্রোটেস্ট্যান্ট যে ধারাটা, তারা আসলে ক্যাথলিকদের মতো এতটা গোড়া না, এবং তাদের বিশ্বাসের মধ্যে কিছুটা পার্থক্য আছে আসলে। সো মার্টিন লুথার, তিনি যে জার্মান ধর্মযাজক ছিলেন, অথবা মার্টিন লুথার কোন দেশের ছিলেন, এই ব্যাপারটা ইম্পর্টেন্ট। ওকে, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। তিনি ছিলেন প্রোটেস্ট্যান্ট মতবাদের প্রবক্তা মার্টিন লুথার। আচ্ছা, এরপরে আছে হচ্ছে শিল্প বিপ্লব। এই শিল্প বিপ্লবের সূত্রপাত হয়েছে কোথায়? এই কথাটাই জাস্ট মাথায় রাখতে হবে, আমাদের ইংল্যান্ডে। ওকে, ইংল্যান্ডে হচ্ছে শিল্প বিপ্লবের সূত্রপাতটা হয়। আর ফরাসি বিপ্লবের ক্ষেত্রে প্রশ্নটা আসে কিরকম, যে ফরাসি বিপ্লবের সময়কাল কত? একবার আসছিল, এত বেশি ইম্পর্টেন্ট না। 1789 থেকে 1799। এই ফরাসি বিপ্লবটা শুরু হয় কিভাবে? শুরু হয় বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে। ঠিক আছে, কোন দুর্গের পতনের মাধ্যমে? বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে। কত তারিখে? 14 জুলাই। সো বাস্তিল দুর্গের 14 জুলাইতে পতনের মাধ্যমে এই ফরাসি বিপ্লবের শুরু হয়। এবং নেপোলিয়ন, যিনি ওই সময়ের পরবর্তী সময়ে আসলে দিক বিদিক জয় করছিলেন, সেই নেপোলিয়নকে বলা হয়ে থাকে ফরাসি বিপ্লবের শিশু। ওকে, তাহলে এই তো আজকের আমরা এই ক্লাসটার মাধ্যমে
পৃথিবীর যত প্রাচীন সভ্যতাগুলো আছে সেই প্রাচীন সভ্যতার যত ইম্পর্টেন্ট ইনফোগুলো আছে সেই ইনফোগুলো আমরা শিখে ফেলার চেষ্টা করলাম। আশা করি জিনিসগুলো তোমাদের মাথায় থাকবে এবং ক্লাসে তুমি যদি মনোযোগ দাও দেখবা ক্লাসে পড়া ক্লাসেই হচ্ছে মুখস্থ হয়ে গেছে। তাহলে নেক্সটে তোমরা কোন চ্যাপ্টার অথবা কোন টপিকের উপর ক্লাস চাও সেটা তুমি কমেন্ট করতে পারো। এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবা। তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।